ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি ভূতের আসরের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। তো আজকে ঘটনা পাঠিয়েছেন তানভীর নিউটন ভাই। আমি আজকে তানভীর নিউটন ভাইয়ের ঘটনা আপনাদেরকে লাইভ পাঠ করে শোনাব এবং আপনাদের খুবই ভয় লাগবে। বড় একটি ঘটনা, রেললাইন ক্রসিংয়ের গেটম্যান বা সিকিউরিটির কাছ থেকে। সঙ্গত কারণে জায়গাটির নাম আমি উল্লেখ করছি না, শুধু এটুকু বলে রাখছি ঘটনাটি পশ্চিমবঙ্গের পাশের কোনো একটি রাজ্যতে। উল্লেখিত জায়গাটিতে একসময় রেল ক্রসিংয়ের জন্য কোনো সিকিউরিটি বা গেটম্যান রাখা ছিল না, কিন্তু এখানে এত পরিমাণ দুর্ঘটনা ঘটত যে গেটম্যান ছাড়া অন্য কোনো উপায় ছিল না। রাস্তা এবং রেললাইন এমনভাবে বাঁক নিয়ে ক্রস করেছে, আর তার চারপাশে এত গাছপালা এবং জঙ্গল যে অনেক সময় রাস্তা পার হবার সময় অনেক গাড়ি বুঝতে পারত না। কাজেই দুর্ঘটনা একটু বেশি ঘটত। তাছাড়া আরেকটি কারণ হলো এই জায়গাটিতেই অনেকে সুইসাইড করত। আবার এমনও হয়েছে যে ট্রেন হঠাৎ করেই থামিয়ে দিতে হয়েছে গরু বা বন্য কোনো জীব ট্রেনের লাইনে চলে আসার জন্য। বলে রাখা ভালো, সেই ক্রসিংয়ের একটু পাশেই বন বিভাগের আওতাধীন একটি বড় বন আছে, আর সেখানে বন্যপ্রাণীর অভয়ারণ্য রয়েছে। বন্যপ্রাণী বলতে মাঝে মধ্যে দু একটা বন্য হাতি এবং অসংখ্য বানর দেখা যায়। সমস্যার বিষয় হলো এখানে সহজে কেউ ডিউটি করতে চাইতো না, এমনকি স্থানীয় লোকদের মধ্যে নিয়োগ দিলেও অনেকেই রাজি হতো না সহজে। আবার কেউ চাকরি করতে এলেও কিছুদিন পর বিভিন্ন অজুহাত দেখিয়ে জায়গা পরিবর্তনের দরখাস্ত করত। অথরিটি থেকে 3 জন গেটম্যান রাখা হয়, তাদের মধ্যে থেকেই একজনের কাছ থেকে ঘটনাটি কালেক্ট করা। বর্তমানে সে মুদি দোকানে ব্যবসা করে, তাই সে যেভাবে বলেছে ঠিক সেভাবেই তুলে ধরছি। আমি রবিন, সালটা 2002, বছর 5 হলো চাকরিতে জয়েন করেছি। প্রথমে অন্য একটি জায়গাতে জয়েন করলেও 1 বছর পর ওই অভিশপ্ত জায়গাটিতে ছিলাম কিছুদিন। অভিশপ্ত কেন বললাম সেটা হয়তো এতক্ষণে কিছুটা বুঝেই গেছেন। এখানে ডিউটির শুরুতেই আমরা 3 জন একসাথে আসি, আমি, সায়ন এবং বাপিদা। আমি এবং সায়ন সমবয়সী হলেও বাপিদা ছিল আমাদের থেকে প্রায় 7 বছরের সিনিয়র। রেললাইন ক্রসিংয়ের ঠিক পাশেই রেল কর্তৃপক্ষের একটি ছোট ঘরে আমরা 3 জন থাকতাম। এই ঘরের সাথেই টয়লেট ছিল এবং ঘরেই আমরা নিজেরা রান্না করে খেতাম। দিন রাত মিলিয়ে বেশ ভালোই ট্রেন যাতায়াত করত। এদিকের কাছের স্টেশন 3 কিলোমিটার দূরে এবং অপর দিকের কাছের স্টেশন 3 কিলোমিটার দূরে। আমরা 3 জন 8 ঘন্টা করে ডিউটি ভাগ করে নিই। কাজ বলতে রেল ক্রসিংয়ের গেট দুটো পাশ থেকে নামিয়ে দেওয়া এবং তোলা। আর সেই সময় জঙ্গল থেকে আসা কোনো বন্য প্রাণী যদি লাইনে ওঠে তাহলে বাঁশি বাজিয়ে তাকে তাড়িয়ে দেওয়া। এর মধ্যে বাপিদা একটা বুদ্ধি বের করে। তার মতে আমরা দুজন যদি 12 ঘন্টা করে 10 দিন কাজ করি তাহলে সেই সময় সায়ন ছুটি পাবে। মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, যদি আমি আর বাপিদা 10 দিন 12 ঘন্টা করে কাজ করি তাহলে সেই সময় সায়ন ছুটি পাবে। যদি সায়ন আর বাপিদা টানা 10 দিন কাজ করে 12 ঘন্টা করে তাহলে ওই 10 দিন আমি ছুটিতে থাকব। এইভাবে ঘটনাটা চলবে এবং আমাদের নিজেদের মধ্যে প্ল্যান হয়েছিল যে 12 ঘন্টার ডিউটিটাকে আমরা ভাগ করব। আমি 6 ঘন্টা কাজ করব, তারপর 6 ঘন্টা সায়ন কাজ করবে বা বাপিদা কাজ করবে যখন যাদের শিফট পড়বে। সেরকমভাবে যথারীতি সেবার ডিউটি পড়ল আমার এবং সায়নের। সায়ন প্রথমে 3 দিন ডে শিফট করবে আর আমি নাইট। তখনও কিন্তু আমাদের সাথে কোনো সমস্যা ঘটেনি। আমি এখানকার অনেক কুখ্যাতি শুনেছি, কিন্তু ভয় পাইনি কখনো। আর সবসময় যে রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকতে হবে ডিউটিটাও এমন নয়। কোনো ট্রেন স্টেশন থেকে ছাড়লে বা পৌঁছলে অটোমেটিক আমাদের ঘরে বেল বাজতে শুরু করে, আর ওয়্যারলেসে স্টেশন মাস্টার জানিয়ে দেয়। রাত তখন 2:45 বাজে, আমি ঘরেই বসে আছি। সেই সময় হঠাৎ করে বেল বেজে ওঠে, আর সেই সময় কিন্তু কোনো ট্রেন আসার কথা নয়। আমি ভাবলাম হয়তো কোনো মালগাড়ি যাবে, কিন্তু ওয়্যারলেসে তখন কোনো মেসেজ আসেনি। হয়তো স্টেশন মাস্টার বা লাইনম্যান জানাতে ভুলে গেছে। আমি ঘর থেকে বের হয়ে ব্যারিকেড নামিয়ে দিই। বড় টর্চের আলো লাইনে ফেলে দেখি লাইন ক্লিয়ার আছে কিনা। দেখলাম কেউ নেই। তারপর টর্চের আলো নিভিয়ে দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায়। হঠাৎ খেয়াল করলাম লোকজনের হালকা কোলাহলের শব্দ, কিন্তু এই সময় সাধারণত কোনো লোকজন এত রাত্রিবেলা যাতায়াত করে না। কোলাহলের শব্দটি ধীরে ধীরে কাছে এগিয়ে আসতে থাকে, কিন্তু সেই শব্দটি আসছে রেল লাইনের দিক থেকে। কৌতূহলবশত টর্চ ধরলাম সেদিকে। দেখলাম 4 জন মানুষ লাইনের ওপর থেকে হেঁটে হেঁটে আসছে ক্রসিংয়ের দিকে। আমি টর্চ দিয়ে সরে যাবার ইশারা করলাম আর সাথে বাঁশি বাজিয়ে সংকেত দিলাম। ভাবলাম হয়তো তারা নেমে যাবে। আমি তখনও ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে। হঠাৎ দেখলাম একটা ট্রেন খুব দ্রুত গতিতে আসছে লাইন দিয়ে। হেঁটে আসা লোকগুলো লাইন থেকে নেমেছে কিনা সেটা দেখতে আবারও টর্চ মারলাম। তাদের কোনো গুরুত্বই নেই, এখনও লাইনের উপর দিয়ে হেঁটেই চলেছে। অথচ তারা যদি যথাসময়ে লাইন থেকে না নেমে পড়ে তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটবে। আমি বাঁশি হুইসেল বাজিয়ে টর্চ নিয়ে আলো ফেলতে ফেলতে দৌড়ে ছুটে যাই সেদিকে আর বলি, এই নেমে যান, লাইন থেকে নেমে যান, নেমে যান দ্রুত। কিন্তু লোকগুলো নিজেদের মধ্যে এতটাই গল্পে ব্যস্ত
যে আমার টর্চের আলো, হুইসেল বা ট্রেনের আলো শব্দ কিছুই টের পাচ্ছে না। ট্রেনও প্রায় এগিয়ে এসেছে। আমার পাশ দিয়ে ট্রেনটি জোরে হুইসেল বাজিয়ে চলে গেছে। আমি আর পিছন থেকে কিছু দেখতে পারলাম না। লোকগুলোকে পিষে দিয়ে ট্রেনটি চলে গেল নাকি লোকগুলো লাইন থেকে নেমে গেল আমি বুঝতে পারলাম না। আমি যেভাবে দেখলাম তাতে আমার মনে হয়েছিল ট্রেনটি হয়তো লোকগুলিকে পিষে দিয়ে চলে গেছে। আমি দৌড়ে গেলাম জায়গাটিতে, দেখলাম কেউ নেই সেখানে। ভাবলাম হয়তো লোকগুলো যথাসময় লাইন থেকে নেমে গেছে, কিন্তু আমি তো লাইনের যে পাশ দিয়ে এলাম সে পাশে কেউ নেই। আবার অপর পাশ দিয়ে তো ঘন বন জঙ্গল। লোকগুলো কি তবে জঙ্গলে ঢুকেছে? হতেই পারে। আমি তখন প্রায় রেল ক্রসিং থেকে 500 মিটার দূরে এসে গেছি। লোকগুলো জঙ্গলে ঢুকে গেছে এই ভেবে আমি রেল ক্রসিংয়ের গেটের দিকে এগোতে থাকি। একটু হেঁটে আসার পর খেয়াল করলাম পিছন থেকে সেই 4 জনের কোলাহলের শব্দ। আমি পিছন ফিরে টর্চ ফেলে দেখি, না, সেখানে কেউ নেই। আমার তখন শরীরে ঘাম ছুটতে শুরু করে, মনে বেশ ভয় হতে শুরু করে। এদিকে সেই কোলাহলের শব্দ ক্রমশ আমার আরও কাছাকাছি চলে আসছে। আমি সমস্ত শক্তি সঞ্চার করে দ্রুত ঘরের দিকে দৌড়ে আসি। ওয়্যারলেসে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করি, স্যার, আপনি কোনো মেসেজ করলেন না যে? ওয়্যারলেসে তারপর এই ঘটনাগুলো বললাম, কিন্তু আশ্চর্য হলাম যখন জানতে পারলাম যে এখনও কোনো ট্রেনই যায়নি বা ক্রস করেনি। তবে 30 মিনিট পর একটা ট্রেন আসছে। মনে নানান প্রশ্ন ঘুরতে থাকে। তবে আমি যে ট্রেনটা দেখলাম সেটা কি মিথ্যা ছিল? আমি যে এতগুলো মানুষের কোলাহলের আওয়াজ পেলাম তাও কি মিথ্যা ছিল? যাই হোক, এরকম সমস্যা এর আগেও আমার আগে যারা স্টেশন মাস্টার ছিলেন তাদের সঙ্গেও ঘটেছিল। তবে আমার সাথে যেদিন ঘটল সেদিন বেশ ভয় পেলাম। এই পর্যন্ত যদি ঘটত তবে কিন্তু কোনো সমস্যা ছিল না। এই ঘটনার ঠিক 1 সপ্তাহ পর সেদিনও আমার রাতের নাইট শিফটের ডিউটি। সেদিন বেশ বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যের পর সেই বৃষ্টি আরও বেড়ে যায়। রাত 1টা থেকে 2টো এই সময়টাতে 5টি ট্রেন আসার কথা, এবং এই সময়টা আমাকে বাইরেই থাকতে হয়, মানে রুমের ভিতর থাকলে হয় না। 5টা ট্রেন ঘন ঘন আসতে থাকে। যথারীতি ছাতা এবং টর্চ নিয়ে দাঁড়িয়ে যায়। 2টো ট্রেনের কিন্তু তখন ক্রসিং হয়ে গেছে। তৃতীয় ট্রেনটি আসবে ঠিক তার আগের মুহূর্তে গেটের ব্যারিকেড নামিয়ে দিয়েছি। যে পাশে আমি দাঁড়িয়ে আছি ঠিক তার বিপরীত পাশে দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে। 50 অথবা 52 মতন তার বয়স হবে। লোকটা বেশ অদ্ভুত দেখতে, এবং তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে এসে ব্যারিকেড ধরে দাঁড়ালো। আমি ভাবলাম কোনো পথচারী হবে হয়তো। ওদিকে ট্রেনও আসছে। দেখবেন 2টো বগির মাঝখানে কিছুটা গ্যাপ থাকে, এবং যখন ট্রেন যায় তখন ওই গ্যাপ দিয়ে আমরা উল্টো দিকে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে পাই। তা আমি ভেবেছি যে এই লোকটিকে আমি পুরো ট্রেন চলে যাওয়ার পর দেখতে পাবো, কিন্তু না, ট্রেন যাচ্ছে, 4 থেকে 5টা বগি বেরিয়েছে। মাঝখানের ওই ফাঁকা জায়গাটা দিয়ে 5 নম্বর বগিটা বেরোনোর পরে আমি আর কাউকে দেখতে পাইনি। পুরো ট্রেন চলে যাওয়ার পর উল্টো দিকের রাস্তাটা পুরো ফাঁকা। উল্টো দিকের জায়গাটায় কেউ নেই, কোনো বৃদ্ধ মানুষও নেই, শুধুমাত্র একটা গাড়ি ব্যারিকেড তোলার অপেক্ষা করছে। আমি সেই গাড়িটার দিকে এগিয়ে গেলাম, এবং সেই গাড়িটার দিকে এগিয়ে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এরকম কোনো মানুষকে দেখেছেন যিনি ট্রেনের উল্টো দিকে দাঁড়িয়েছিলেন? তো গাড়ির লোকটা বলল যে না, আমি তো কাউকে দেখিনি, কেউই ছিল না এখানে। বড় অদ্ভুত এই ঘটনা আমার সাথে ঘটে। যদিও ঘটনাটা কিন্তু এখানে শেষ নয়, এরপর যা ঘটবে তা আরও হাড়হিম করে দেবে, এবং এরপর যা কনসিকুয়েন্স আছে এই ঘটনাটার, সেই কনসিকুয়েন্স শুনলে আপনাদের রক্ত জল হয়ে যাবে। এমন একটা কনসিকুয়েন্স আছে যে পাশে বৃদ্ধটি দাঁড়িয়েছিল, সে পাশে অনেকটা রাস্তা এগিয়ে গিয়েও আমি কোনো মানুষকে লক্ষ্য করিনি। আমি ভাবতে থাকলাম এসব কারণেই হয়তো বেশি দিন কেউ এখানে ডিউটি করতে আসে না। রাতে এমন ছোটোখাটো ভৌতিক জিনিস আমাদের সবার সাথেই টুকটাক ঘটেছে, যেমন লাইনের ওপর হাঁটাচলা করা, বাচ্চাদের খেলা করা, কেউ লাইনের উপর হয়তো শুয়ে আছে, তার উপর দিয়ে ট্রেন চলে যাওয়া, এই ধরনের আওয়াজ আমি মাঝে মধ্যেই পেয়েছি, অথচ তেমন কিছুই থাকে না। একবার আমি দেখেছি ক্রসিংয়ের অদূরেই একজন লাইনে শুয়ে আছে আর ট্রেন চলে গেল তার উপর দিয়ে, অথচ ট্রেন চলে যাওয়ার পর দেখি সেখানে কেউ নেই। আরেকদিন দিনের বেলার ঘটনা, তখন দুপুর 3টে হবে। দিনের বেলা মোটামুটি ভালোই গাড়ি যাতায়াত করে ক্রসিং দিয়ে। তখন আমি এবং বাপিদা ছিলাম ডিউটিতে। বাপিদা ডিউটি করছিল আর আমি ঘুম থেকে তখন সবে উঠে ঘরের সামনে এসে দাঁড়িয়েছি। বাপিদা ব্যারিকেড নামিয়ে দিয়েছে, ট্রেনের শব্দ শুনতে পাচ্ছি। যেহেতু বাম দিক থেকে ট্রেন এলে দেখা যায় না, একটা বাঁকের কারণে ডান দিকটা দেখা যায়, তো তখন শব্দ শুনে বুঝতে হয় ট্রেন কতটা কাছে। ট্রেনের শব্দ এবং হুইসেলে মনে হলো ট্রেন খুব কাছে। এই মুহূর্তে সেই সময় দেখি ওই জঙ্গলের দিকে লাইনের কাছে 2টো ছেলে লাইনের উপরে উঠে খেলছে। আমাকে বাবিতা বলে উঠল, রবিন এগিয়ে যা, বাচ্চাগুলোকে সরে যেতে বলতো। আমিও ভাবলাম যে ওদিকেই পাশে একটা বস্তি আছে, হয়তো সে বস্তিরই বাচ্চা কাচ্চারা এসে খেলছে। এখানে আমি চিৎকার করছি ক্রমাগত, চিৎকার করতে করতে ওদের দিকে এগোচ্ছি। ট্রেনটা উল্টো দিক থেকে আসছে। একটা সময় এমন হলো যখন ট্রেনটা বাচ্চাগুলোর ওপর দিয়ে বাচ্চাগুলোকে পিষে দিয়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম যে চোখের সামনে আমি কি দৃশ্য দেখে নিলাম, কি ঘটনা দেখলাম এটা। যখন পুরো ট্রেনটা চলে গেল সেখানে না আছে কোনো বাচ্চার লাশ, না আছে কোনো রক্ত, না আছে কোনো বাচ্চা। ভয়ে পিছন ঘুরে ক্রসিং গেটের দিকে এগোতেই পিছন থেকে বাচ্চাদের হাসির আওয়াজ ভেসে এলো। আমার সাথে এমন আগেও ঘটেছে, আমি জানি
পিছনে ফিরে আমি কাউকে দেখতে পাবো না। তাও আমি পেছনে ঘুরে তাকিয়েছি। তারপর হাসির শব্দটি বেশ জোরে আসছিল। দেখতে পাই একই জায়গাতে দুটো বাচ্চা খেলতে খেলতে হাসছে, তাদের শরীর ক্ষতবিক্ষত এবং থেতলে যাওয়া। এটা না দেখলেই বোধহয় ভালো হতো, কারণ এতটা বিভৎস ছিল যে আমার মাথা ঘোরাতে শুরু করে। আমার মনে হয় আমি বোধহয় পড়ে যাব। অনেক কষ্টে বাপিদার কাছে এলাম, হাঁপাতে হাঁপাতে সব কথা বললাম। গতবার না হয় আমি একা লাইনের উপর 4 জন লোককে দেখেছিলাম, কিন্তু এবার তো বাপিদা সহ আরও অনেকে দেখেছে। বাকি যারা দেখেছে তারা সবাই বলছে জায়গাটা খুব একটা ভালো নয়। ঠিক বাচ্চারা যেখানে খেলছিল সেই জায়গায় নাকি মৃত বাচ্চাদের পুঁতে রাখা হতো। আবার অনেকে বলেছে পাশের বস্তির দুটো বাচ্চা খেলতে গিয়ে নাকি ওই ট্রেন লাইনে কাটা পড়েছে। আমাদের 3 জনের সবাই একটা জিনিস কমন দেখেছে, সেটা হলো ওই 50 বছরের বৃদ্ধ লোকটিকে ঠিক রাতের বেলার ওই সময়টাতে 1টা থেকে 2টোর মধ্যে আবার তার অদৃশ্য হয়ে যাওয়াটাও দেখেছে। সেই বৃদ্ধটি কে ছিল জানি না, আমরা তার নাম দিয়েছিলাম বুড়ো ল্যাংড়া ভূত, এবং অভ্যস্ত হয়ে পড়ি ব্যাপারটিতে যে বুড়োটাকে আমরা আর পাত্তাই দিই না। যেহেতু আমাদের চাকরি করেই খেতে হবে, তাই সবকিছু উপেক্ষা করে মুখ বন্ধ করে ডিউটি করে গেছি। একদিন রাতে সায়ন দেখতে পায় বুড়োটি ওই একই সময় ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে এই পাশে পার হয়, মানে যেখানে আমাদের থাকার ঘর। একটুর জন্য ট্রেনের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায় সায়ন। এক দৃষ্টিতে ফ্যাল ফেলিয়ে তাকিয়ে থাকে। সায়নের কোনো কথা বলার শক্তি নেই। তখন দেখছে বৃদ্ধটি তাদের ঘরের দরজা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের ভিতর ঢুকলো। সায়ন স্থির হয়ে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে তার স্থিরতা ভাঙে বাপিদার ভয়ার্ত চিৎকারে। সায়ন ছুটে যায় ঘরের দিকে, গিয়ে দেখে বাপিদা অজ্ঞান হয়ে পড়ে আছে। সাথে সাথে চোখে মুখে জলের ছিটা দেয় সায়ন। বাপিদার জ্ঞান ফেরে। তখন জানতে পারে বাপিদা যখন ঘুমোচ্ছিল পায়ে কিছু একটা গরম স্পর্শে বাপিদার ঘুম ভাঙে। চোখ মেলে দেখে সেই বৃদ্ধটির হাত, পা, চোখ, মুখ সব থেতলানো। বাপিদার পায়ের কাছে বসে সে বাপিদার পায়ে হাত বোলাচ্ছে, আর এক দৃষ্টিতে বাপিদার পায়ের দিকে তাকিয়ে আছে। বাপিদা ভয়ে চিৎকার করে জ্ঞান হারায়। আমি সেদিনই জয়েন করি। ছুটি থেকে এসে বাপিদার এরকম হয়েছে বলে সায়নকে বুঝিয়ে বাপিদা বাড়ি চলে যায়। এটা যে শুধু সায়নের সাথে বাপিদার সাথে ঘটেছে তেমনটা কিন্তু নয়। এই ঘটনাটা আমার এবং সায়নের সাথেও ঘটে। আমিও ঘুম থেকে জেগে উঠে দেখি সে বৃদ্ধটি লোলুপ দৃষ্টিতে আমার পায়ের দিকে তাকিয়ে আছে এবং আমার পাটা নাড়াচাড়া করছে। তাকে দেখে মনে হচ্ছে যেন সে আমার পাটা পারলে ছিঁড়ে নেয়, এবং ছিঁড়ে নিয়ে ওর যে নিজের খোড়া পা রয়েছে সে খোড়া পায়ের জায়গায় লাগিয়ে নেয়। তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে এই পা নিয়ে কতটা ভাবছে। তার সেই থেতলে যাওয়া মুখ, রক্ত বেরোচ্ছে, সেই মুখ সেখান থেকে পড়ছে লালা, এবং এই দৃশ্য আমি চোখের সামনে দেখছি। আমি চিৎকার করতে পারছি না। আমার পুরো শরীর যেন জড় পদার্থে পরিণত হয়ে আছে। আমি ঠিক বোঝাতে পারছি না যে আমি বেঁচে আছি নাকি আমি মরে গেছি। তারপর আমার দৃষ্টি ধীরে ধীরে অন্ধকার হতে থাকে। আমি সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলি। ঠিক তারপর দিন রাতে আমি ডিউটি করছি। সিগন্যাল বাজতে থাকে, হাতে থাকা ওয়্যারলেসে বার্তা আসে অ্যালার্ট থাকার সময়। তখন রাত 1টা পড়েছে। তখন বেশ শীত করছে। সায়ন সেদিন আমার সাথে ছিল। যেহেতু তার আগের দিনে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে, তাই জন্য সায়ন বলছে যে চল আমি তোর সাথে থাকবো আজকে রাতটা, অসুবিধে নেই, আমি একটু ঘুমিয়ে চলে আসবো, তারপর একসাথে থাকবো। এমন বন্ধু বান্ধব পেলে ভালোই লাগে। সায়ন এসছে, গল্প গুজব করে রাতটা কেটে যাবে। তো আমি এবং বাপিদা দুজনেই ব্যারিকেড তোলা নামানোর জন্য চেইন পুলির কাছে বসে রয়েছি। সায়ন একটা বিড়ি ধরিয়েছে এবং পিছন ফিরে বসে আছে, এবং আমি ব্যারিকেড নামিয়েছি। দেখতে পাই অপরদিকে সেই বৃদ্ধটি এসে দাঁড়ালো। তার ঠিক পাশে আরেকজন মানুষ এসে দাঁড়ালো। তিনি আমার বাবা। বাবাকে দেখে আমার সমস্ত পৃথিবী যেন ঘুরে গেল। আমি তখন যেন নিজের মধ্যে নেই। আমি যে চিৎকার করে সায়নকে ডাকবো সেটাও পারছি না। উল্টো দিক থেকে ট্রেন আসছে, ট্রেনের আলো এসে পড়ছে বাবার উপর। বাবাও ট্রেন লাইনটা ক্রস করছে। উল্টো দিকে যে বন জঙ্গল সেদিকে যাওয়ার চেষ্টা করছে। কেন চেষ্টা করছে আমি জানি না। আমি তখন একটা অদ্ভুত মোহের মধ্যে, আমি তখন একটা অদ্ভুত দুনিয়াতে। ট্রেন অনেক কাছে চলে এসেছে। আমি চিৎকার করে উঠেছি বাবা। ঠিক সেই সময় সায়ন আমাকে পেছন থেকে একটা ধাক্কা মারে। আমি পড়ে যাই। লাইন থেকে ছিটকে আমার গা এবং একটা পা লাইনের বাইরে থাকে, আরেকটা পা থাকে লাইনের উপর। আমি যখন দেখছি ট্রেন খুব সামনে চলে এসেছে, ট্রেনের আলো এসে পড়ছে আমার গায়ে, শেষবারের মতন আমি আমার পাটাকে দেখতে পেলাম। এরপর ট্রেনটি চলে গেল আমার পায়ের উপর দিয়ে। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে। খেয়াল করলাম আমার একটা পা নেই। সায়নের থেকে জানতে পারি সে আমার বাবা ডাক শুনে পিছন ফিরে দেখতে পায় আমি রেল লাইন ক্রস করছি, আর ট্রেনও তখন কাছে চলে এসেছে। সায়ন যদি বুদ্ধি করে তখন ধাক্কাটা না দিত তাহলে হয়তো আমি আজ বেঁচে থাকতাম না। সায়ন আরও বলল সেখানে নাকি কেউ ছিল না। আমার বাবা তো দূরের কথা, কোনো বৃদ্ধ মানুষও সেই লাইনের কাছাকাছি ছিল না। সেই অবস্থায় ওয়্যারলেসের সমস্ত বিষয় স্টেশন মাস্টারদের জানানো হয়। অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে শুনেছি সেখানে সত্যি সত্যি মৃত বাচ্চাদেরকে পুঁতে রাখার জায়গা ছিল। তার উপর দিয়ে রেল লাইনটি হয়, আর অনেক দুর্ঘটনাও ঘটে। সেই যে একটা ট্রেন দেখেছিলাম সেই ট্রেনটি নাকি এখানেই লাইনচ্যুত হয়েছিল। অনেকজন আহত এবং নিহত হয়েছিল। সেই ট্রেনটিকে নাকি অনেকেই দেখতে পেত। আমি মন্ত্রমুগ্ধের মতো রবিনের কথাগুলো শুনছিলাম। রবিন তার কাটা পড়া পার্টি দেখায়। সত্যি সব শুনে মনে হলো রবিন সত্যি এক নতুন জীবন পেয়েছে। রবিনের থেকেই জানতে পারি সেই বৃদ্ধ লোকটি ছিল এখানকার গেটম্যান, যিনি ঠিক ওই জায়গাতে আজ থেকে 9 বছর আগে ট্রেনে কাটা পড়ে মারা যান। কিন্তু কিভাবে কাটা পড়েন সেটা জানা যায়নি, কারণ তখন একজন করে গেটম্যান রাখা হতো। বৃদ্ধটি নাকি ছোটবেলায় গাছ থেকে পড়ে পা ভেঙে খুঁড়িয়ে হাঁটত। প্রতিবন্ধী বিবেচনায় সেই চাকরিটি পেয়েছিল। তবে কি সেই বৃদ্ধটি রবিনের পা নাড়াচড়া করে লোলুপ দৃষ্টি তাকিয়েছিল বলেই রবিনের পাটা চলে যায়? বাপিদা কি তবে বাড়ি চলে যাওয়ার জন্যই বেঁচে যায়? প্রশ্ন রেখে গেলাম সবার কাছে। হয়তো বৃদ্ধটি ছোটবেলায় পা ভেঙে খুব হতাশাগ্রস্ত ছিল। অপঘাতে মৃত্যু হওয়ায় হয়তো সেই বাসনা পূরণ করতেই সেসব করছে। আরও জানতে পারলাম যে এই লাইনটা এখন বাতিল করে ওই যে বাঘটা রয়েছে
ওই বাঁকের জায়গায় একটা নতুন লাইন স্থাপন করা হয়েছে এবং সেই বাঁকটাকে এখন সোজা করা হয়েছে। আর সেই পুরনো লাইনে নাকি এখনো রাত্রিবেলা মাঝে মাঝে সেই ট্রেনটাকে দেখা যায়, স্থানীয় লোকরা বলেন, এবং সেই বুড়োটিকেও নাকি অনেকে ওই রাস্তায় দেখেছেন। তারপর নতুন লাইন হওয়ার পর থেকে সেখানে আর কোনো বিশেষ দুর্ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনা। আমি সবসময় তোমাদের ভালোবাসা মাখা কমেন্টের প্রত্যাশী। কেমন লেগেছে ঘটনাটি অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।